আমরা ক্লাস 10-এর তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারটা পড়ছি। একটা দিনই আমরা ক্লাস করেছি এবং সেখানে আমরা পোস্টেডের পরীক্ষা নিয়ে আলোচনা করেছি। পোস্টেডের পরীক্ষা কি হয় এবং তার থেকে কি সিদ্ধান্ত করি সেগুলো আমরা আগের দিন আলোচনা করেছি। আজ আরও দু একটা কথা প্রথমে বলি যে আমরা ওস্টেডের পরীক্ষায় দেখতে পেয়েছি গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে এবং আধান থাকলে তার সঙ্গে একটা সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রও থাকে। যদিও তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ক্লাস 10-এ খুব বেশি একেবারেই কিছু পড়ার নেই, তড়িৎ ক্ষেত্রও থাকে। নেক্সট যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ওই যে ওস্টেডের পরীক্ষায় একটা তারে তড়িৎ প্রবাহিত হয়েছিল, তার ফলে তার চারদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল, কিন্তু তারটা চুম্বকে পরিণত হয়নি। তারটা কিন্তু চুম্বকে পরিণত হয়নি, এটা মনে রাখতে হবে। আর একটা বিষয় বলার যে ওস্টেডের পরীক্ষায় এটা আর একটা সিদ্ধান্ত বলা যেতে পারে, ওই পরীক্ষায় আমরা যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াই, অর্থাৎ কারেন্ট যদি বাড়ানো হয়, তাহলে কিন্তু শলাকার বিক্ষেপ বেশি হবে। এইগুলো ছোট ছোট দু একটা টুকরো কথা ছিল। এরপরে আমরা আজকের আলোচনায় ঢুকতে চাইছি। প্রথমেই বলি সুষম চৌম্বক ক্ষেত্র, যেটা আমরা আগের দিন বলেছিলাম যে একটা চৌম্বক ক্ষেত্র, কোন একটা চৌম্বক ক্ষেত্র, তার যে কোনো বিন্দুতে আমি একক উত্তর মেরু রাখলে যদি একই বল অনুভব করে, তাহলে এই ক্ষেত্রটাকে আমরা বলি সুষম চৌম্বক ক্ষেত্র। এবার চৌম্বক ক্ষেত্রে কি থাকে? চৌম্বক বলরেখা। তা সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলোর অ্যারেঞ্জমেন্ট কেমন হয় না, আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলোকে কতগুলো সমান্তরাল সরলরেখা দিয়ে বোঝাবো। এবং সমান্তরাল সরলরেখা তার তো একটা দিক থাকবে, আমরা জানি যে বলরেখার একটা দিক থাকে। বলরেখাটা সবসময় নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। অর্থাৎ এর যে কোনো একটা রেখার উপর যদি একটা একক উত্তর মেরু রাখা হয়, তাহলে সেই রেখা বরাবর সরে যাবে। এবার আমরা এর আগে দেখেছিলাম যে রেখাগুলো বক্ররেখা, এবং বক্ররেখা হওয়ার জন্যই তার প্রতিটা বিন্দুতে স্পর্শক টেনে আমাদেরকে এই একক উত্তর মেরুর উপর ক্রিয়াশীল বলটাকে দেখানো হয়েছিল। এই একক উত্তর মেরুর উপর ক্রিয়াশীল বলটাকে আমরা কি বলেছিলাম? চৌম্বক প্রাবল্য। তার মানে কোথাও চৌম্বক ক্ষেত্রের দিক, তার মানে সেখানে ক্রিয়াশীল চৌম্বক প্রাবল্যের দিকটা কি বোঝানো হচ্ছে। যখন এগুলো সমান্তরাল সরলরেখা, অর্থাৎ সেই সরলরেখা বরাবরই চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের দিক, এইটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক বা চৌম্বক প্রাবল্যের দিক, উত্তর থেকে দক্ষিণ। এবার এটা তৈরি করব কি করে? একটা উপায় দেখাই, যে একটা শক্তিশালী, আমার এই পেন বোলানোটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা একটা বড় সড়ো শক্তিশালী অশ্বক্ষুরাকৃতি চুম্বক, তার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বেশ কাছাকাছি আছে। তাহলে আমরা ধরে নিতে পারি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যে বলরেখাগুলো যাচ্ছে সেগুলো সমান্তরাল সরলরেখার আকারে যাচ্ছে, অর্থাৎ উত্তর মেরু থেকে বেরিয়েই কাছেই আছে দক্ষিণ মেরু, সেখানে তারা প্রবেশ করছে চুম্বকটার অন্য মেরুতে। তো এই যে সমান্তরাল সরলরেখাগুলো, তার মানে এখানে কি তৈরি হয়েছে? এখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক, উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে। আবার বলছি, চৌম্বক ক্ষেত্রের দিক মানে এখানে ক্রিয়াশীল চৌম্বক প্রাবল্যের দিক, সেটা কি আমরা চৌম্বক ক্ষেত্রের দিক ধরছি। তাহলে আপাতত দিক ধরছি না, সেটাই চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে আপাতত এইটুকু মাথায় থাকুক যে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। তড়িৎ প্রবাহের দিক আমরা জানি পজিটিভ থেকে ব্যাটারির নেগেটিভের দিকে। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্রথমে এইটা, এর আগের ছবিটাতে, যে আমরা একটা তড়িৎ পরিবাহী তার, সেটা সরল রৈখিক আর কি, স্ট্রেট কন্ডাক্টর। সেই তারটার মধ্য দিয়ে আমি দেখিয়েছি এখানে নিচ থেকে উপর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা তো 2 ডাইমেনশনে এঁকেছি, এটা আসলে 3 ডাইমেনশনে, যেটা আমি একটা খাতাতে দেখানোর চেষ্টা করছি একটু পরে। আগে এটা বলছি যে নিচ থেকে উপর দিকে মানে এই রকম। তাহলে আমি এখানে যেভাবে এই বলরেখাগুলো হয়, বলরেখাগুলো প্রথম কীরকম হয় সেটা বলি। বলরেখাগুলো হয় সমকেন্দ্রিক বৃত্ত। এই বলরেখাগুলো কিভাবে তৈরি হয়
এটা আগের দিন যেমন একটা ভিডিও আমি দিয়েছিলাম, 1 নম্বর ভিডিও, তাতে লোহা চূর্ণ দিয়ে বলরেখার তৈরি হওয়াটা দেখানো হয়েছিল। এখানেও বলরেখার তৈরি হওয়াটা ওই রকম কাগজের উপর লোহা চূর্ণ দিয়ে এবং এই তার দিয়ে, তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে ওই লোহা চূর্ণগুলো যেভাবে সজ্জিত হবে সেইটা থেকে আইডিয়া করা যাবে এই বলরেখাগুলো হবে সব সমকেন্দ্রিক বৃত্ত। এখানে আমি একটা ভিডিও দেব, এখানে একটা ভিডিও 1 আমি দেব যাতে এই ব্যাপারটা বোঝা যায়। তো সমকেন্দ্রিক বৃত্ত, কিন্তু এক্ষেত্রেও সমকেন্দ্রিক বৃত্ত, কিন্তু এখানে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচের দিকে। কিন্তু দিকগুলো কেমন হবে, এই দিকগুলো দেখানোর জন্য আমি এইটা বলছি যে ধর এই পেনের দিক, মুখের দিকটা হলো তড়িৎ প্রবাহের দিক, সেই দিকে আমি আমার বুড়ো আঙুলটাকে রাখলাম এবং বাকি আঙুলগুলোকে বাঁকালাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার বুড়ো আঙুলের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং চৌম্বক বলরেখাগুলোর দিক হচ্ছে আমার বাকি আঙুলগুলো যেদিকে বেঁকেছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এরপরে আমরা কি করছি, দ্বিতীয় যেটা সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেটা আমি দেখিয়েছি। দেখ এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলরেখাগুলোকে আমি দেখিয়েছি, আর তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপর দিকে। এবার পরেরটাতে, এবার আমি এইটাতে দেখাচ্ছি। এইখানে বলরেখা তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। আমি একই রকমভাবে করলাম, আঙুলগুলো, আমার বুড়ো আঙুলটা নিচের দিকে রইল, অর্থাৎ আগেরটা যদি থামস আপ হয়, এটা থামস ডাউন। তাহলে আমার অন্য আঙুলগুলো কোন দিকে মুখ করে রয়েছে না, এগুলো রয়েছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। তাহলে এক্ষেত্রে বলরেখাগুলোর দিক হবে ক্লকওয়াইজ। সেটা আমি এই ছবিটাতে এঁকে দেখিয়েছি, এটা আমি এরকম করে দেখানোর চেষ্টা করছি যে আমি প্রথম যেটা দেখিয়েছিলাম যে এরকম রয়েছে, এরকম একটা আমি কাগজ নিয়েছি, এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপর দিকে। তাহলে বলরেখাগুলোর দিক কোন দিকে হচ্ছে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যেটা আমি ওখানে ছবি এঁকে দেখিয়েছি। আর এর উল্টো দিকেই আমি দেখাচ্ছি উপর থেকে নিচের দিকে। তাহলে উপর থেকে নিচের দিকে যদি হয়, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি বলরেখাগুলোর দিক কোন দিকে রয়েছে না, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। এবার যে বিষয়টা বলার, আমি এটাকে সরিয়ে নিচ্ছি, যে কোনো একটা দিকের কথাই ভাব, যে তাহলে বলরেখাগুলো কি, এটা তো একটা তলে রয়েছে, এই তারটার একটা নির্দিষ্ট বিন্দুতে একটা তলে, আবার তার পরের তলে আছে, পরের তলে আছে, পরের তলে আছে, পরের তলে, এরকম তুলে, তার মানে এই বলরেখাগুলো একটা সিলিন্ডারের আকারে আছে, একটা চোঙের মতো করে আছে, এবং সব যে বলরেখাগুলো সেগুলো সব সমকেন্দ্রিক বৃত্ত। বৃত্তের কেন্দ্রটা কোথায় আছে, এই তারটার মধ্যে। তো এইটা হচ্ছে একটা স্ট্রেট কন্ডাক্টর, অর্থাৎ সরল রৈখিক পরিবাহী। তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে নিচ থেকে উপর দিকে গেলে কেমন বলরেখাগুলো হবে, উপর থেকে নিচ দিকে গেলে কেমন বলরেখাগুলো হবে, সেটা আমি হাতের সাহায্যে দেখালাম। এটা আরেকটা নিয়ম আছে, সেটাকে বলে রাইট হ্যান্ডেড কক স্ক্রু রুল, সেটা বইতে আছে, বই থেকে পড়বি, তারপরে সেগুলো নিয়ে যদি অসুবিধা হয় আলোচনা করা যাবে। এরপরে যে বিষয়টা আমাদের আলোচ্য, সেটা হচ্ছে, এর পরের আলোচ্য বিষয়টা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী যদি হয়, একটা যদি বৃত্তাকার পরিবাহী, আমি একটু বড় করে আঁকছি, একটা বৃত্তাকার পরিবাহী। এই বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রবাহ যায়, তো জানি সেরকমভাবে একটা সার্কিট কমপ্লিট করতে হবে। ধর এইরকম ব্যাটারিটা লাগানো আছে, এখানে একটা চাবি আছে, কি সুইচ, এটা ধরে নে এই অবস্থায় এটা অন আছে, মানে যোগ করা আছে। তাহলে দেখা যাচ্ছে যে এইখান দিয়ে কারেন্ট যাবে, এরকমভাবে কারেন্ট শেষ হবে এবং সার্কিট কমপ্লিট করবে। এবার এইটার ক্ষেত্রে যখন আমি বলরেখাগুলোর চেহারা ভাবতে চাইবো, তখন এইরকমভাবে ভাববো যে ধর এই একটা বিন্দু, এই বিন্দুতে আমি খুব ছোট্ট একটা দৈর্ঘ্য, খুব ছোট মানে কতটা ছোট, অলমোস্ট জিরোর কাছাকাছি, কিন্তু জিরো নয়, তাহলে খুব ছোট্ট একটা অংশ, একটা বৃত্তের চাপের খুব ছোট্ট একটা অংশ যদি নিই, তাহলে সেটাকে আমরা কি ধরতে পারি, স্ট্রেট কন্ডাক্টর। আবার এর ব্যাস বরাবর, এই বিন্দু দিয়ে ব্যাস বরাবর ঠিক উল্টো দিকে আবার একটা ছোট্ট অংশ ধরলাম, ওই রকমই খুব ক্ষুদ্র অংশ, তাহলে সেটাকে আমরা কি ধরতে পারি, স্ট্রেট। তাহলে এই স্ট্রেট কন্ডাক্টরটায় দেখ, তুই নিচ থেকে উপর দিকে কারেন্ট যাচ্ছে, তাই নিচ থেকে উপর দিকে যদি কারেন্ট যায়,
আমি একটু আগেই দেখেছি, তার জন্য বলরেখাগুলো কীরকম হবে আমি পুরো টাঁকছি না। সমকেন্দ্রিক বৃত্ত, কিন্তু কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। পুরো টাঁকছি না, খানিকগুলো আঁকছি। আবার এইটাতে ভাব, যেখানেও একটা স্ট্রেট কন্ডাক্টর, কিন্তু কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে? উপর থেকে নিচের দিকে আছে। আমি দেখলাম আগের আমার নিয়ম অনুযায়ী বা রাইট হ্যান্ডেড কক স্ক্রু নিয়ম অনুযায়ী, যেখানে বলরেখাগুলো হবে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। এরকমভাবে যে কোনো একটা অংশ, সেখানে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, আবার ঠিক তার ব্যাস বরাবর উল্টো দিকে একটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, যে কোনো জায়গায় আমি ধরে আমি যদি দেখি, তাহলে দেখব সমস্ত বলরেখাগুলো আমার দিক থেকে খাতারটাকে ভেদ করে অন্যদিকে যাচ্ছে। এই অবস্থায় যদি কারেন্টটা এইরকম থাকে, যে আমার দিক থেকে খাতা ভেদ করে অন্যদিকে যাচ্ছে, এই রকম একটা, তার মানে এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। সেই চৌম্বক ক্ষেত্রটা বলরেখাগুলো কীরকম সেটা আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় এখানে ছোট্ট করে বলে দিই, যে আমি এই দিক থেকে দেখলে এই যে সার্কুলার কয়েলটা আছে, সার্কুলার কয়েলটার মধ্যে দিয়ে আমি কারেন্টটাকে কীরকম যেতে দেখছি? না, কারেন্টটাকে আমি দেখছি ঘড়ির কাঁটার দিকে। এই ঘড়ির কাঁটার দিকে যেতে দেখছি, তার মানে এই যে একটা পাকের একটা কয়েল আছে, এই কয়েলটা একটা চুম্বকের, পাতলা একটা চুম্বকের মতো বিহেভ করবে, যার আমি যে প্রান্তটা দেখতে পাচ্ছি, যে দিকটা দেখতে পাচ্ছি, প্রান্ত নয়, আমি যে পাশটা দেখতে পাচ্ছি, সেই পাশটা হবে সাউথ পোল। অর্থাৎ আমি যে দিক থেকে দেখলে কারেন্টটা দেখব ক্লকওয়াইজ যাচ্ছে, সেদিকটা হবে সাউথ পোল। ন্যাচারালি উল্টো দিকে যে আছে, সে দেখবে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। উল্টো দিকে যে আছে, সে দেখবে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, অর্থাৎ সেটা হবে নর্থ পোল। সেই দিকটা নর্থ পোল হবে। তার মানে একটা পাকের একটা তড়িৎ বর্তনী বা কয়েল, তার সেটা একটা পাতলা চুম্বক, তাকে ম্যাগনেটিক সেল বলে, সেটা পরে আলোচনা, এখানে আলোচনার কোনো প্রয়োজন নেই। একটা পাতলা চুম্বকের মতো বিহেভ করবে, যার একটা দিক সাউথ, একটা দিক নর্থ। যে দিক থেকে দেখলে কারেন্টটা মনে হবে ক্লকওয়াইজ, সেদিকটা সাউথ পোল, আর যে দিক থেকে দেখলে মনে হবে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেদিকটা নর্থ পোল। এবার আমার এখানে পড়ার জায়গাটায় আসছি, যে আমি একটা সার্কুলার পরিবাহী, তার মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা পাঠাই, তাহলে তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র হবে, সেই চুম্বক ক্ষেত্রটা কীরকম হবে সেটা আমরা দেখলাম। যে প্রতিটা বিন্দুতে আমি ছোট্ট একটা সরলরেখা কল্পনা করে, সরলরৈখিক পরিবাহীতে যেভাবে বলরেখা হয়, তারই একটা এক্সটেনশন এখানে হবে, এবং সব মিলে দেখতে পাবো যদি এইরকমভাবে আমি যেভাবে বলেছি, অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি এই দিক থেকে কারেন্ট যাচ্ছে, এরকম ফিরে আসছে, তখন দেখবো বলরেখাগুলো আমার দিক থেকে পাতা ভেদ করে উল্টো দিকে যাচ্ছে। এবার যদি কারেন্টের দিকটা উল্টে দেওয়া হয়, অর্থাৎ ব্যাটারিটা উল্টে দেওয়া হয়, তখন যাবে ওই দিক থেকে বলরেখাগুলো আমার দিকে আসছে। সেটা তোরা এই আমি যে নিয়ম বললাম সেইটা দেখে এবং বই দেখে নিজেরা ঠিক করবি, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার নেক্সট যে বিষয়টা আমাদের আলোচনার, সেটা হবে তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। এতক্ষণ কি আলোচনা করলাম না? তড়িৎ প্রবাহ পাঠালাম, তার ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো। সেই ক্ষেত্রে যদি কোনো চুম্বক শলাকা রাখা হয়, এরমভাবে আঁকি যদি একটা ছোট্ট সহজ ছবি, যে একটা স্ট্রেট কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমি দেখেছি যে এখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তার বলরেখা কেমন হয়, তার দিক কেমন হয়, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে চৌম্বক ক্ষেত্র যদি সৃষ্টি হয়, তাহলে এখানে যদি একটা কোনো যে কোনো বিন্দুতে আমি যদি একটা চৌম্বক শলাকা রাখি, তাহলে সে কী হবে? বল অনুভব করবে। তো বল অনুভব করবে মানে আমরা জানি চৌম্বক ক্ষেত্রে যদি কোনো চুম্বককে রাখা হয়, সে আকর্ষণ বিকর্ষণ সব মিলিয়ে একটা বল সে অনুভব করে, অর্থাৎ সেই চুম্বক শলাকাটা কী হয়? বিক্ষিপ্ত হয়। সেটা আমরা ওস্টেডের পরীক্ষাতেও পড়েছি। তার মানে বিষয়টা হচ্ছে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, বা তড়িৎ প্রবাহিত হচ্ছে মানে কি? আধান গতিশীল অবস্থায় আছে, তাহলে তার ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এবং আধান আছে বলে তার তড়িৎ ক্ষেত্রও আছে। এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এই দুটোর ফলে একটা মেকানিক্যাল ফোর্স, অর্থাৎ বল, যেটা আমরা নিউটনের সূত্র থেকে পড়েছি বা বল গতি চ্যাপ্টারে পড়েছি, সেই বলের উদ্ভব হচ্ছে। এবার যদি কয়েলটাকে ফিক্সড রাখার ব্যবস্থা করা হয়, কয়েলটাকে ঠিক রেখে স্থির রাখার ব্যবস্থা করা হয়, তাহলে এই চুম্বক যে শলাকাটা এখানে দিয়েছি বা যে চুম্বকটা দিয়েছি, সেটা নড়াচড়া করবে। আবার যদি উল্টোটা হয়, যে আমি একটা
শক্তিশালী চুম্বক নিলাম, যেটা আমি আগেও দেখিয়েছি। শক্তিশালী বড় সড়ো চেহারাটা দেখে বুঝতে পারছিস। এখানে আমি খুব একটা অন্যভাবে কীভাবে শক্তিশালী সেটা বোঝাচ্ছি না, চেহারাটা দেখে বোঝ। আর এইখানে একটা কয়েল আছে, এই কয়েলটা ঘুরতে পারে, মানে ঝুলছে আর কি। এই কয়েলটা ঝুলছে, এখানে কানেকশন আছে, সেগুলো আমি দেখাচ্ছি না। এটা এন, এটা এস। তাহলে এখানে এবং এই কয়েলটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই কয়েলটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সেখানে একটা চুম্বক শলাকা রাখলে সেই চুম্বক শলাকাটা বল অনুভব করছে এবং বিক্ষিপ্ত হচ্ছে। আবার এই চুম্বক শলাকাটাও, অর্থাৎ চুম্বকটাও, শুধু চুম্বক শলাকা বললে হবে না, চুম্বকটাও পরিবাহীর উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এবং সেটা যদি এমন হয় চুম্বকটাকে ফিক্সড রাখার ব্যবস্থা করি, যেটা আমরা এখানে করেছি, যে চুম্বকটা একটা বড় সড়ো চুম্বক নিয়েছি, নড়বে না, কিন্তু কয়েলটা নড়তে পারে, এরকম একটা ব্যবস্থা করেছি, তাহলে কিন্তু কয়েলটা মুভ করবে। এখানে কয়েল ফিক্সড রেখেছি, চুম্বক মুভ করবে। এখানে চুম্বক ফিক্সড রেখেছি, কয়েল মুভ করবে। দুটোই হবে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফলে উদ্ভূত বল, তার জন্যই এই ঘটনাটা ঘটবে। আমাদের এই তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া পড়ার জন্য এই যে ব্যাপারটা এঁকেছি, এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করতে হবে। এক্স্যাক্টলি এই ব্যাপারটা একটু পরে পড়ব। আপাতত আমরা এই তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া, অর্থাৎ কি কি আছে এখানে, তড়িৎ প্রবাহ, আর কি আছে, চৌম্বক ক্ষেত্র, এবং তার ফলে কি সৃষ্টি হয়েছে না বল। মানে এটা কি বল, এটাকে আমরা, যেটা আমরা এর ক্লাস 9-এ পড়েছি, এটাকে আমরা বলি মেকানিক্যাল ফোর্স। নিউটনের গতিসূত্র দিয়ে যে বলের কথা বলা হয়েছে। তার মানে বোঝা গেল যে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ মানে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে, এবং চৌম্বক ক্ষেত্র, এই দুটোর মানে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বলের তৈরি হচ্ছে, মেকানিক্যাল ফোর্স তৈরি হচ্ছে। যদি পরিবাহীটাকে ফিক্সড রাখি তাহলে চুম্বক নড়াচড়া করবে, যদি চুম্বকটাকে ফিক্সড রাখি তাহলে পরিবাহীটা নড়াচড়া করবে, কারণ দুজনেই দুজনের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে। তো এইটা কিভাবে এই বলের দিকটা নির্ণয় করা হয়, এইটা আমার ক্লাস 10-এ খুব গুরুত্বপূর্ণ। যে সূত্রের সাহায্যে এটা করা হয় সেটাকে বলে ফ্লেমিংয়ের, আমি এর কোনো সূত্রটা এখানে লিখব না, এটা বইতে, সব বইতে আছে, আমি বোঝাবো শুধু। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কি, প্রথমে রুলটা কি সেটা বলি। এইবার আমার হাতের দিকে একটু লক্ষ্য করতে হবে। আমি যে হাতটাকে বাড়াচ্ছি, দেখ, আমি এটা বাঁ হাত, কিন্তু আবার বলছি এটা বাঁ হাত। এই যে এটা কি তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি বৃদ্ধাঙ্গুষ্ঠ। তাহলে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই তিনটে আঙুলকে সবার সঙ্গে সমকোণে প্রসারিত করেছি। এই অবস্থায় যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রের দিক মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তড়িৎ প্রবাহ মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যেভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে যে কোনো সার্কিটে সেটা বোঝা যাবে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে পরিবাহীটা সরে যাবে। আবার বলছি, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক যদি নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে তড়িৎ পরিবাহীটা সরে যাবে। তার অর্থ তড়িৎ পরিবাহীর উপর ক্রিয়াশীল বলটা কোন দিকে ক্রিয়া করবে না, বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে। এইটা হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। বোঝাই যাচ্ছে আমার সূত্রটা যেভাবে বললাম, যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহ, এদের মিলিত ক্রিয়ায় একটা বলের উদ্ভব হচ্ছে, সেই বলটার দিক কোন দিকে হবে সেইটা বোঝানো হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র কোনো তড়িৎ পরিবাহী তারের উপর যে বল তার জন্য ক্রিয়াশীল হবে, সেই বলের দিকটা নির্ধারণ করা যায় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের সাহায্যে। এবার আমি খাতাতে দেখানোর চেষ্টা করি, যে ধর এইরকম বলা হলো,
যেভাবে একটা ঘরের কোণার দিকে তাকালেই এই ব্যাপারটা হয়, যে তিনটে XYZ তিনটে অ্যাক্সিস যখন বোঝানো হয়, সবাই সবার সঙ্গে সমকোণে আছে। ধরে নেওয়া যাক এইটা হলো তড়িৎ প্রবাহের দিক, এইটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে অন্য দিকটা কি হবে না, পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের দিক। এইটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পরীক্ষার জন্য। এই সূত্রটার যা স্টেটমেন্ট আছে বইতে, সেটা পুরোপুরি ঠিক করে লিখতে হবে। সব ক্ষেত্রেই বলছি, সূত্রগুলো তখন নিজের মতো করে লিখলে হবে না, বইতে আছে সেটা বুঝে লিখতে হবে। এবার এটাকে বুঝে তোকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে তড়িৎ পরিবাহের উপর চুম্বকের ক্রিয়া বোঝানোর জন্য আমরা সেই অ্যাপ্লিকেশনে দুটো জিনিস পড়ব। একটা পড়ব বার্লোর চক্রও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। বার্লো একজন বিজ্ঞানী, অথবা বার্লোজ হুইল, আর একটা হচ্ছে ইলেকট্রিক মোটর। এই উভয় ক্ষেত্রেই চুম্বক থাকবে, তড়িৎ প্রবাহ পাঠাবো, তার ফলে বল সৃষ্টি হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি আমরা পাবো। তড়িৎ শক্তি থেকে এই সবগুলো হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে, এই সমস্ত এই দুটোই হচ্ছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের উদাহরণ, বা এই যন্ত্রগুলোতে সেই ঘটনা ঘটানো হয়। নেক্সট দিন আমরা এই বার্লোর চক্র, সম্ভব হলে ইলেকট্রিক মোটর, নাহলে সেটা আবার আরেকটা আলাদা ভিডিওতে হবে, সেটা পড়ব। আপাতত ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এবং স্ট্রেট কন্ডাক্টর ও বৃত্তাকার পরিবাহী, এর জন্য যে চৌম্বক বলরেখা, তার দিক, এইগুলো নিয়ে পড়াশোনা করব। তারপরে আমরা আবার নেক্সট ভিডিওতে পরের অংশটায় এগোবো।